Welcome to Gophergod Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are safe and sound, healthy and hearty, and you are staying at this moment in your residence for surviving from COVID-19. Dear student, those who are student of grade 9, today's class only for them. And today I'm going to take a new class about structural sentence. This class not only for grade 9, it's also for grade 10. I hope that you will try to understand and what I'm telling and what I'm explaining to you about this topic, structural sentence. তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তোমরা এর আগের শ্রেণীগুলোতে তোমরা পড়েছো কি গঠনমূলক বাক্য ছাড়া বাকি বাক্যগুলি পড়েছো? কারণ বাক্য হলো প্রধানত দুই ধরনের, একটা হলো অর্থমূলক বাক্য আর একটা হলো গঠনমূলক বাক্য। অর্থমূলক বাক্য হলো অর্থমূলক বাক্য 5 ধরনের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আর নবম শ্রেণীতে এসে তোমরা যে বাক্যটির ধরন তোমাদের সিলেবাস ইনক্লুড করা হয়েছে সেটি হলো কি গঠনমূলক বাক্য অর্থাৎ স্ট্রাকচারাল সেন্টেন্স। সেটি হলো স্ট্রাকচারাল সেন্টেন্স অর্থাৎ গঠনমূলক বাক্য 3 ধরনের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। খেয়াল করো, স্ট্রাকচারাল সেন্টেন্স স্ট্রাকচারাল সেন্টেন্সেস অর্থাৎ গঠনমূলক বাক্য। এই বাক্যটা 3 ধরনের: সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, 2 কমপ্লেক্স সেন্টেন্স জটিল অথবা মিশ্র বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি স্টেপ বাই স্টেপ আজকে শুধু আলোচনা করব সিম্পল কি, কমপ্লেক্স কি এবং কম্পাউন্ড কি, এবং সেগুলিকে তুমি কিভাবে চিনবে, এই অংশগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে যাচ্ছি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, যে বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। তো যাকে ঘিরে বাক্য সেই সাবজেক্ট, আর ফাইনাইট ভার্বগুলো কি কি সেইগুলি এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। যেমন আগে একটি উদাহরণ লিখি এখানে, she draws a picture। তারপর করিম came here yesterday।
তারপর I have written a letter. তারপর we play ফুটবল। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো ফাইনাইট ভার্বগুলো কি কি সেগুলি এখন দেখিয়ে দিচ্ছি। ড্র মূল ভার্ব, এর সাথে রয়েছে কি এস, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বা এস যুক্ত হয়, যেমন যেখানে প্লে রয়েছে এই ভার্বের সাথে এস যুক্ত হয় নাই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা এস বা এস যুক্ত ফর্ম এরা কি ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। তারপর করিম কেম হিয়ার ভার্বের পাস্ট ফর্ম। তারপর আই হ্যাভ রিটেন এ লেটার, অর্থাৎ অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ফাইনাইট ভার্বগুলো কি কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা এস বা এস যুক্ত ফর্ম, আরেকটি হলো ভার্বের পাস্ট ফর্ম, আরেকটি হলো অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব। যদি এখানে থাকতো আই কুড ডু দ্য ওয়ার্ক, তাহলে কুড এবং ডু দুটা মিলেই হলো কি ফাইনাইট ভার্ব। আবার আমি বলতে পারি যে সিম্পল সেন্টেন্সে যদি প্রশ্ন করে কোনো ক্লজ আছে, হ্যাঁ অবশ্যই আছে। যে ক্লজটি আছে সেটি হলো কি প্রিন্সিপাল ক্লজ। ক্লজ শব্দের অর্থ হলো বাক্যাংশ। আন্ডারস্ট্যান্ড? তো আমরা সংজ্ঞাটা দেখে নিলাম যে কি একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বগুলো কি কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টি বুঝতে পেরেছ। তো এখন আমি লিখব যে সিম্পল সেন্টেন্স চেনার উপায়। তোমরা ইংরেজি বাক্যে কিভাবে চিনবে এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স চেনার উপায়। খেয়াল করো, যদি সিম্পল সেন্টেন্সে সাধারণত যদি বাক্যের ধরনটি এরকম হয় টু প্লাস ভার্ব, পরবর্তী আমি এক্সাম্পল লিখতেছি, তারপর টু ডট ডট টু, তারপর বাই প্লাস ভার্বিং, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এই কারণে এটাকে লিখে দিয়েছি ভার্বিং। তারপরে কি উইদাউট প্লাস ভার্বিং, উইদাউট প্লাস ভার্বিং। তারপরে বিসাইডস প্লাস ভার্বিং। তারপরে রয়েছে কি ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, প্লাস হলো নাউন, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, তারপরে কি নাউন অথবা ভার্বিং, নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। তো তারপরে রয়েছে ইন অর্ডার টু প্লাস ভার্ব। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে এই প্যাটার্নগুলো সিম্পল সেন্টেন্সে দেখা যায়। যে সিম্পল সেন্টেন্সের কি বৈশিষ্ট্য? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তো এখন উদাহরণ লিখছি, খেয়াল করো। I want
টু প্লে। এই যে এখানে আই সাবজেক্ট ওয়ান্ট হলো ফাইনাইট ভার্ব, আগে বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা এস বি যুক্ত ফর্ম। তারপরে এই যে গঠন অনুসারে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ প্লাস ভার্ব, অর্থাৎ কি এই অংশটুকু কিন্তু কি এই অংশটুকু বিশ্লেষণ করলে আলাদা সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ যে টু প্লাস ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব। আন্ডারস্ট্যান্ড? তো সিম্পলের বৈশিষ্ট্য হলো একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। 2 নাম্বার বাক্যটি লক্ষ্য করো, হি ইজ টু উইক টু মুভ। খেয়াল করো এইখানেও একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, আর বাকি অংশটুকু অ্যানালাইজ করলে এখানে কি সাবজেক্ট ভার্ব নেই, অর্থাৎ কি একটি বাক্য হতে গেলে সেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকতে হবে। তারপর in spite of his being poor, he leads happy life. প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, in spite of his being poor এই অংশটুকু এটা হলো কি একটা ফ্রেজ, অর্থাৎ শব্দগুচ্ছ। এই অংশটুকুকে যদি আমি বিশ্লেষণ করি এখানে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পাওয়া যাবে না। আর সিম্পল সেন্টেন্সে আরেকটি জিনিস খেয়াল রাখবে, ফ্রেজ বসে, অর্থাৎ এই বাক্যটাকে যে এই অংশটুকু এটার সাথে যুক্ত হয়েছে, বাট তার কিন্তু আলাদা কোনো তাকে বিশ্লেষণ করলে তাকে মধ্যে কি সাবজেক্ট এবং ভার্ব আমি কি খুঁজে পাবো না। কিন্তু এই অংশটুকু হি সাবজেক্ট লিডস হলো ফাইনাইট ভার্ব, কারণ এই যে লিড মূল ভার্ব এর সাথে অ্যাজ যুক্ত হয়েছে লিডস, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাজ বে এর যুক্ত ফর্ম, তারপরে কি অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব। এই অংশটুকু কি আমার ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এখানে খেয়াল করলে 3টা বাক্যের মধ্যেই কিন্তু কি আছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। আরেকটি জিনিস কি জানলাম, ফ্রেজ। আর ক্লজ হলো বাক্যাংশ। ক্লজ প্রধানত 2 ধরনের, আবার 3 ধরনের, কোনো কোনো বই 3 ধরনের রয়েছে, একটি প্রিন্সিপাল ক্লজ, আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটি হলো কি কোঅর্ডিনেট ক্লজ। আর ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ, আর ফ্রেজটা বসে কোন ধরনের সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে। তা আমরা এরকম যে সিম্পল সেন্টেন্সে কিছু খণ্ডিত অংশ দেখব, বাট তাকে যদি বিশ্লেষণ করি সেখানে আমরা কি কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব পাবো না। তা আশা করি সিম্পল সেন্টেন্স সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে বলে সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স চেনার উপায়, যে ইংরেজি বাক্যে এই প্যাটার্নগুলি যদি থাকে, যেমন আরেকটি উদাহরণ লিখি, by working hard you can shine in life. তারপর without studying you cannot get a plus, অথবা without studying hard. আন্ডারস্ট্যান্ড? তো প্রিয় শিক্ষার্থীরা, যে সিম্পল সেন্টেন্স সম্পর্কে আমি আলোচনা করতেছি এবং কি ইতিমধ্যে তোমাদের সামনে উপস্থাপন করেছি সিম্পল সেন্টেন্স কি এবং কিভাবে তুমি চিনবে। তো এখন তোমাদের সামনে তুলে ধরবো হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স
অর্থাৎ জটিল বা মিশ্র। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটা যদি উল্লেখ করি সেটা হবে যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ ও এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তো এর আগে কিন্তু বলেছি ক্লজ প্রধানত দুই ধরনের, আবার তুমি তিন ধরনের বলতে পারো। কি কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তো খেয়াল করো যে একটি উদাহরণ লিখছি, ইফ ইউ কাম আই শ্যাল গো। তারপর সিন্স হি ওয়াজ ইল হি could not attend the party। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে এই ক্লজটিতে এখানে ইফ রয়েছে, এই ক্লজটিতে সিন্স রয়েছে, যে এই ওয়ার্ডগুলি যে সেন্টেন্সের সাথে যুক্ত থাকবে এরাই হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। আর পরের ক্লজটিতে লক্ষ্য করো এখানে কিন্তু কি অন্য কোনো ওয়ার্ড নেই। অর্থাৎ যদি এরা বাক্যের প্রথমে বসে, যদি আমি বাক্যটা এভাবে লিখি, আই শ্যাল গো ইফ ইউ কাম, অর্থাৎ যদি বাক্যটি এরা যদি বাক্যের প্রথমে বসে তাহলে মাঝখানে কমা বসবে। আর যদি এরা বাক্যের মাঝখানে বসে তাহলে এই ওয়ার্ড থেকে শুরু করে বাকি সবটুকুই কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এর আগের অংশটুকু কি পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। সো এখানেও চিনে নেবে যদি, অর্থাৎ কি যে আমি পরে আবার সাবঅর্ডিনেট ক্লজগুলি চিনার নিয়মগুলি লিখে দিচ্ছি। তো আগে এটুকু বুঝে নাও যে কি এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কি যে যেমন সিম্পল সেন্টেন্স চেনার কিছু উপায় লিখে দিয়েছিলাম, ঠিক এখানেও সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়গুলি লিখে দেবো। তবে এর আগে দেখে নাও যে ইফ, সিন্স, অ্যাজ, বিকজ, হোয়েন, হোয়াই, হোয়ার এরা সবাই কি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এরা যে বাক্যের সাথে যুক্ত থাকবে ওইটুকুই হলো কি সাবঅর্ডিনেট ক্লজ, আর যে অংশের সাথে থাকবে না ওইটুকু হলো কি প্রিন্সিপাল ক্লজ। এই কারণে আমি কিন্তু এখানে দেখিয়েছি যে কি যেভাবেও লেখানো যায়, আবার এভাবেও লেখা যায়, হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি সিন্স হি ওয়াজ ইল। আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছ। এখন আমি সাবঅর্ডিনেট ক্লজ চেনার যে ক্লু সেটা আমি লিখে দিচ্ছি। তো আবারও বলছি যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, এক বা একাধিক কি থাকে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। প্রিয় শিক্ষার্থীরা এখানে আবার প্রিন্সিপাল ক্লজটাকে বলা যায় কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজটাকে বলা যায় কি ডিপেন্ড ক্লজ। এভাবে কোনো গ্রামার বই অথবা তুমি নিজেও শিখতে পারো তোমার কাছে যে কি যে আমি তো এইভাবে শিখেছি, তাহলে এটা কি, তাহলে একই যে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল ডিপেন্ড ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মানে কি সে আরেকটা ক্লজের উপর নির্ভর করবে। যে ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম যদি বলি তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ হবে না, বাট আই শ্যাল গো এটাকে দিয়ে কিন্তু কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। তো খেয়াল করো সাবঅর্ডিনেট ক্লজ
অর্থাৎ কি সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়গুলি আমি এখন লিখে দিচ্ছি। সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়, যে যে ওয়ার্ডগুলি থাকলে বুঝবে যে কি সাবঅর্ডিনেট ক্লজ, যেমন if, though, although, since, as, because, তারপর so that, so that, whether, unless, how, when, where, wherever, তারপর till, until, what, who, which, whom, তারপর অ্যাসেট্রা, মানে আরও কিছু রয়েছে। অর্থাৎ এরা যদি কোনো একটি ক্লজের সাথে প্রথমে যুক্ত হয়, যদি অর্থাৎ এরা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে মাঝখানে একটা কমা হবে, আর যদি এরা মাঝখানে বসে তাহলে এই ওয়ার্ডটা সহ পরের যে অংশটা থাকবে এরাই হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। প্রিয় শিক্ষার্থীরা, আগে তোমার সাবঅর্ডিনেট ক্লজ কি, প্রিন্সিপাল ক্লজ কি, এই বিষয়গুলি আগে বোঝার চেষ্টা করো, তাহলে বাকি কাজ তোমাকে করতে হবে রূপান্তর, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল। তো তারপর তোমাদের সামনে উপস্থাপন করতেছি কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। কি কম্পাউন্ড সেন্টেন্স, খেয়াল করো কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। অর্থাৎ যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশনটা কি? যে বাক্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্সের কোনো ক্লজই কি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, এখানে সবগুলা ক্লজই হবে প্রিন্সিপাল ক্লজ। একাধিক প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক, এক বা একাধিক কি হবে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কি বলেছি? একাধিক প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। তো উদাহরণ খেয়াল করো। He is poor but he is honest। এই যে এখানে হি ইজ পোর, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটাকে যুক্ত করা হয়েছে কি দিয়ে? বাট দিয়ে। আবার এটাকে অনেক সময় এটুকুকে ক্লজ অর্থাৎ বদ্ধ রাখা যাবে, হি ইজ পোর বাট অনেস্ট, এভাবেও লেখা যাবে। আন্ডারস্ট্যান্ড? আরেকটি বাক্য খেয়াল করো,
he came to Dhaka. He came to Dhaka and did the work successfully but fell ill at last. সে ঢাকায় এসেছিল এবং তার কাজটি, এই যে এখানে একটি কোঅর্ডিনেট কনজাংশন, এবং তার কাজটাকে সে সফলতার সাথে করেও ছিল, কিন্তু সে কি হয়ে গেল, অসুস্থ হয়ে পড়ল। তো এখানে কি বলা ছিল, একাধিক কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। এই যে একটি কনজাংশন, এটি এই যে একটি কোঅর্ডিনেট কনজাংশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন কোঅর্ডিনেট কনজাংশনগুলো কী কী সেটা লিখে দিচ্ছি। তো আবারও বলে দিচ্ছি যে কি, যে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, একাধিক প্রিন্সিপাল ক্লজ একাধিক কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের প্রত্যেকটা ক্লজই কি প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এখানে কোনো ক্লজের উপর নির্ভর করে না। তো এখন আমি যদি একটু পিছনে যাই, তাহলে সিম্পল সেন্টেন্সে যে কোনো ক্লজ নাই, হ্যাঁ সিম্পল সেন্টেন্সে ক্লজ আছে, এতক্ষণে হয়তো বুঝতে পেরেছো, একটি ক্লজ সেটি হলো প্রিন্সিপাল ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্সে সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি একাধিক প্রিন্সিপাল ক্লজ, আবার একাধিক কি থাকতে পারে, একটা অথবা একের অধিক কি কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি লিখে দিচ্ছি কোঅর্ডিনেট কনজাংশনগুলি কি কি, একটু তোমরাও যারা যুক্ত আছো বা পরে লাইভটি দেখবে, তোমরাও ভিডিও পজ করে এই জিনিসগুলি লিখে নিবে। আগে বোঝার চেষ্টা করবে যে সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি। তোমার পরীক্ষা এগুলি আসবে না, পরীক্ষা আসবে রূপান্তর, তবে আগে তোমাকে বুঝতে হবে। তো খেয়াল করো যে কম্পাউন্ড সেন্টেন্সের অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন গুলি হলো, কোঅর্ডিনেট কনজাংশনগুলি কি কি সেগুলি একটু খেয়াল করো। এন্ড, or, but, তারপর so, therefore, তারপর রয়েছে thus, however, moreover, moreover, এই এরা হলো কি কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ and, or, but, otherwise, so, therefore, আন্ডারস্ট্যান্ড, হাউএভার, এরা কোঅর্ডিনেট কনজাংশন। আর এরা কী করে একাধিক প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি অংশ লিখেই আজকের ক্লাস শেষ করছি। সেটি হলো যে সিম্পল কমপ্লেক্স অথবা কি সিম্পল কম্পাউন্ড বাক্যের কাজ করতে গেলে অনেক সময় কিছু কেসের দরকার হয়, সেই কেসগুলি আমি এখন একটু লিখে দিচ্ছি। অর্থাৎ সাবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস। সাবজেক্টিভ কেস, পজিটিভ কেস। আই থাকলে হবে মাই, আবার মাই থাকলে কি হবে তার সাবজেক্ট আই, উই, আওয়ার।
you, your, he, his, she, her, it, its, they, their। যদি থাকে মনির তাহলে হবে হিজ, যদি থাকে মিনা তাহলে হবে কি হার। আর যদি এরকম থাকে দ্য ম্যান তাহলে হবে হিজ, দ্য উইমেন তাহলে হবে কি হার। আন্ডারস্ট্যান্ড? আর দি বয় তাহলে হবে কি হিজ, দি গার্ল হলে হবে হার। আর যদি এখানে বয়েস হয় তাহলে হবে কি দেয়ার, যদি গার্লস হয় তাহলেও হবে কি দেয়ার। অর্থাৎ থার্ড পারসনের প্লুরাল নাম্বার হলো কি দে, দে, দেম, দেয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, যে এই পর্যন্তই আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসগুলো আমি পার্ট বাই পার্ট তোমাদের সামনে উপস্থাপন করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় বেশি করে পড়াশোনায় মনোযোগী হবে এবং পাঠের বিষয়টি বোঝার চেষ্টা করবে। আল্লাহ হাফিজ।